গত 10-15 দিনে আপনি এইটুকু দেখেছেন যে বাড়ি থেকে বেরিয়ে অটো বা বাস ধরলে যে 20 টাকা বা 15 টাকা ভাড়া হতো, সেটার ভাড়া প্রত্যেক ক্ষেত্রেই 5 টাকা বা 7 টাকা বেড়ে গেছে। আপনি যদি এর মধ্যে পুরী দীঘা বেড়াতে গিয়ে থাকেন, তাহলে এটাও লক্ষ্য করেছেন যে এগরোলের দাম এক ঝটকায় 10 টাকা, 12 টাকা, 15 টাকা বেড়ে গেছে। হোটেলের প্রত্যেকটা পদের দাম বেড়েছে। এমনকি কিছু কিছু ডিশ যেমন আলু ভাজা, যেমন শাক চচ্চড়ি, এগুলো আর হোটেলে তৈরি হচ্ছে না। তার কারণ গ্যাস নেই। আমার মনে হয় আপনি বোধহয় অবাক হবেন না যদি আগামী কাল বা পরশু হঠাৎ করে লকডাউন ঘোষণা করা হয়। হ্যাঁ, আমি লকডাউন, দ্বিতীয় লকডাউন বা লকডাউন 2.0 কথা বলছি বর্তমান পরিপ্রেক্ষিতে। লকডাউন বলতেই আমাদের কাছে যে ভয়াবহ অভিজ্ঞতা আমাদের মনে ভেসে আসে, সেটা কিন্তু আমাদের কাছে প্রথম ছিল, নতুন ছিল। লকডাউন নতুন ছিল, সোশ্যাল ডিস্টেন্সিং এর কনসেপ্টটা নতুন ছিল, করোনা কোভিড শব্দগুলো নতুন ছিল। বাট যেটা নতুন ছিল না আমাদের কাছে, সেটা হচ্ছে যে কোনো সমস্যা এলে সেই সমস্যাটাকে কিভাবে ট্যাকেল করব, কোনো অনাগত অভাবনীয় পরিস্থিতি তৈরি হলে সেটাকে জুঝবো কিভাবে, তার প্রস্তুতি নেব কিভাবে, এইটার যে বেহাল দশা, এটার যে অবর্ণনীয় অবস্থা, বা আমাদের সবসময় সেটার ব্যাপারে চিন্তা ভাবনার অভাব, প্রস্তুতির অভাব, ব্যর্থতা, এইটা কিন্তু নতুন আমাদের দেশের ক্ষেত্রে নয়। এটা কিন্তু আমরা জানি। বলা যায় প্রথম লকডাউনটা বেসিক্যালি দেশভাগের ঘটনাটার মতন ঘটেছিল। অর্থাৎ আচমকা একটা দিন ঘোষণা হলো দেশভাগের, এবং সাথে সাথে রক্তারক্তি, রক্তক্ষয়, কাটাকাটি, মারামারির মধ্যে সেটা ইমপ্লিমেন্ট হলো। তার এই ঘটনাটার প্রায় 100 বছর পরে যে লকডাউনটা ঘোষণা হয়েছিল, সেটাও কিন্তু ঠিক এই রকম ভাবে আচমকাই একটা ডেট ঘোষণা করা হয়েছিল। এটা কিন্তু 5টা 7টা দিন, 10টা দিন আমাদের জন্য দেয়া যেতে পারতো, যে ভাই তোমাদের যেখানে যা যাওয়ার আছে চলে যাও, যেখানে যা পৌঁছানোর আছে পৌঁছো, যেখানে ফেরার আছে ফিরে এসো, আমরা 10 দিন পরে বন্ধ করব। বাট কিভাবে করা হলো? সব যেমন যেখানে রইলো সেখানে আটকে গেল, ভীষণ সমস্যা, বাড়ি ফিরতে পারলো না, হয়রানি হলো, রাস্তাঘাটে ধরপাকড় হলো, কোয়ারেন্টাইনে আটকে দেয়া হলো, কি না কি গন্ডগোল হলো। সেইটা যদি আবার হয়, একবার ভেবে দেখুন। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা আলু পেঁয়াজের ক্রাইসিস নয়। আপনি এক বস্তা আলু কিনে রাখবেন, এক বস্তা পেঁয়াজ কিনে রাখবেন, আর বাড়িতে স্টোর করে রাখবেন। অয়েল ক্রাইসিস জিনিসটা এমন, এনার্জি ক্রাইসিসটা জিনিসটা এমন, যে আপনি চাইলে বিরাট বড় বড় কিছু ড্রাম নিয়ে আপনি পেট্রোল ভরে রাখবেন, এরকমটা হয় না। পেট্রোল বাড়িতে ভরবার অত জায়গাও নেই। পেট্রোল এমন দাহ্য পদার্থ যে বাড়িতে আপনি ভরেও রাখতে পারবেন না। আর একটা গ্যাস একবার বুক করার পরে 25-30 দিনের বাইরে আপনার দ্বিতীয়বার বুকিংই নেবে না। তাহলে আপনি কি করবেন? আপনি কি আপনার আশেপাশে জঙ্গল কেটে কাঠ শুকিয়ে সেগুলোতে মাটির উনুনে রান্না করবেন? তত জঙ্গলের মধ্যে কি আপনি বাস করেন? তাহলে আপনি কি করবেন একবার ভেবে দেখুন, যে যদি আপনার বাড়িতে জ্বালানিটা শেষ হয়ে যায়, জ্বালানি এগেন আপনি স্টোর করে রাখতে পারবেন না। সুতরাং যদি লকডাউন ঘোষণা হয়, আমরা কি করব? আমরা কোন ভবিষ্যতের দিক এগোচ্ছি? মধ্যপ্রাচ্যের যুদ্ধের ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের আগাম ভবিষ্যতে কি রয়েছে, আজকের এই ক্লাসটায় ডিসকাশন করব। লকডাউন 2.0, দ্য কোশ্চেন অ্যান্ড দ্য সলিউশন। আমরা দেখব যে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ চোক পয়েন্ট হয়ে যাওয়ায়, সেটাকে আটকে দেওয়ায় ভারতে যে তেলের আমদানি বন্ধ হয়ে গেছে বা কমে যাচ্ছে বা দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের আমদানি একই রকম ভাবে ক্রাইসিসের সামনে পড়ছে, তা আমাদের জনজীবনকে, আমাদের দেশকে কোথায় নিয়ে যেতে পারে, এবং কি কি সমাধানের মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে ট্যাকেল করতে পারি।
কোথায় কোথায় আমাদের ভাবনা চিন্তা আমাদের রান্নাঘরের বাইরে বেরিয়ে আরেকটু উঁচুতে, আরেকটু ব্যাপক এবং বিস্তারিত পরিসরে ছড়িয়ে পড়ার দরকার রয়েছে। তার কারণ আপনি এখনো ভাবছেন যে আমার তো সমস্যা কিছু নেই, আমি তো গ্যাস পেয়ে গেছি, আমার রান্নাঘর তো ঠিক আছে। কিন্তু আপনি জানেন না যে আপনার রান্নাঘর ঠিক থাকলেও রাস্তার পাশে ছোট ছোট প্রচুর গুমটি, প্রচুর দোকান, চায়ের দোকান, চপের দোকান, ধাবা অলরেডি বন্ধ হয়ে গেছে। তার কারণ তারা কমার্শিয়াল গ্যাস নেয় বা তারা কালো বাজার থেকে গ্যাস তুলতো। ডিসকাশনের প্রধান মুদ্রা, মূল কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধে যদি তেলের এবং গ্যাসের আমদানি কমে যায় ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, তাহলে আমাদের কি কি অসুবিধে ফেস করতে হবে, কোন কোন জায়গায় ভোগান্তি রয়েছে এবং ভোগান্তি কোন জায়গায় গিয়ে বড় সমস্যা তৈরি করছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষে যে রিকোয়ারমেন্ট রয়েছে পেট্রোলিয়ামের, যে এনার্জির, তার 88% টু 90% ভারতবর্ষ বাইরে থেকে আমদানি করে। তেল আমাদের দেশে তৈরি হয় না এবং গ্যাসের 50% আমদানি হয়। সেই জায়গায় যুদ্ধের কারণে গ্যাস, ন্যাচারাল গ্যাসের আমদানি, তেলের আমদানিতে ডিস্টারবেন্স ক্রিয়েশনের ফলে গ্লোবাল ক্রুড অয়েল প্রাইস আগে যেখানটায় প্রতি ব্যারেলের দাম ছিল $73, সেইটা বেড়ে গিয়ে এই কদিনের মধ্যে হয়ে গেছে $100। অর্থাৎ বোঝাতে চাইছি যেটা, সেটা হচ্ছে যে গোড়াতেই সমস্যাটা কোন জায়গায় শুরু হচ্ছে। আসলে জিনিসটার দাম বেড়ে গেছে এবং একবার যদি গ্লোবাল ক্রুড অয়েলের দাম বাড়ে তাহলে সব জায়গায় সমস্যা শুরু হয়। এবং এই ছোট্ট লাইনের মধ্যে সমস্যা আরো এক জায়গায় লুকিয়ে আছে। দ্বিতীয় সমস্যা সেটা হচ্ছে যে এই যে পার ব্যারেলের দাম বলছি আমরা $73 বা $100, দ্বিতীয় মুশকিলটা বা সমস্যাটা হচ্ছে এই যে ডলার দিয়েই পেট্রোলিয়াম কিনতে হয়, অন্য পয়সা দিয়ে পেট্রোলিয়াম কেনা বেচা করা যায় না। সেই জন্যই এই ডলারকে বলা হয় পেট্রো ডলার। এবং সেই জন্যেই আমেরিকা এত গাজুয়ারি করে সব জায়গা থেকে পেট্রোলিয়াম তৈরি করে, পেট্রোলিয়ামের উপরে নিজের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে। ওকে, সো বিষয়টা হচ্ছে যে ডলারের নিরিখে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েলের দাম বেড়েছে এবং আমাদের এত পার্সেন্ট নির্ভরশীলতা রয়েছে বাইরের দেশের উপরে। স্বাভাবিকভাবে আমরা তো বিপদের সম্মুখীন হবই, আমরা তো ভালনারেবল থাকবই। সুতরাং তেলের দাম বাড়লে যে যে সমস্যাগুলো আমরা পড়তে পারি, ছোট করে যদি আমি বলি, তার প্রথমেই হচ্ছে যে ইম্পোর্ট বিলটা খুব বেড়ে যাবে। অর্থাৎ আগে আমার তেল, গ্যাস ইত্যাদি আমদানি করতে, ধরা যাক উদাহরণ হিসেবে যদি আমার 5 টাকায় কাজ চলে যেত, এখন আমার সেইটা লাগবে 12 টাকা বা 15 টাকা। ক্লিয়ার? নেক্সট, ট্রেড ডেফিসিটটা বাড়বে। ট্রেড ডেফিসিট কি? ট্রেড ডেফিসিট হচ্ছে আমি কিছু মাল পাঠাচ্ছি, আমি কিছু মাল ইনকাম করছি, মাল পাঠাচ্ছি এবং আমি কিছু মাল আমদানি করছি। অর্থাৎ কিছু মাল এক্সপোর্ট করে আমার কিছু পয়সা ইনকাম হয়, কিছু মাল আমদানি করতে গিয়ে আমার কিছু পয়সা খরচ হয়। এই দুটোর মাঝখানের গ্যাপটাই হচ্ছে ট্রেড ডেফিসিট। তো সেই ট্রেড ডেফিসিটটা আমার বাড়তে থাকবে, তার কারণ পেট্রোল কিনতে গিয়ে আমার অনেক বেশি পয়সা এখন এক্সট্রা খরচ হচ্ছে। এর কোনো মানে নেই যে আমার অন্য জিনিসগুলো কিনতে খরচটা কমে গেছে, হয় না। ধরা যাক তোমার চাল কিনতে, ডাল কিনতে, এগুলো আমাদের খেতেই হয়, অনেক বেশি খরচ হচ্ছে। তো আমি সেই জন্য কি করলাম না, আলু পেঁয়াজ কম করে কিনলাম বা আটা কম করে কিনলাম, বা এক জায়গার খরচ ব্যালেন্স করার জন্য আরেক জায়গায় খরচ কমালাম। বা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে পেট্রোলিয়ামের বাইরেও আমরা যেগুলো আমদানি করি, যার মধ্যে প্রধান চাঙ্ক ক্রিয়েট করে সোনা, তা কিন্তু কেনা কমেনি। অর্থাৎ মরুক বা না মরুক, খাওয়া হোক বা না হোক, ভারতীয়রা সোনা পরবেই পরবে। অর্থাৎ সোনার খরচ
একই রয়েছে, পেট্রোলিয়ামের খরচ বেড়ে গেছে, সোনার খরচটা কমানো যায়নি, অর্থাৎ খরচ অনেকটা বেশি হচ্ছে। থার্ড কি? থার্ড হচ্ছে এই যে ক্যাড, কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট, দিনের দিন প্রতিদিনের যে হিসাব, কতটা এক্সপোর্ট হলো, কতটা ইম্পোর্ট হলো, এবং তাতে আমার আলটিমেটলি কতটা লস হলো, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট। বেসিক্যালি যদি এই রেটটা কন্টিনিউ হয়, অর্থাৎ $100 প্রতি ব্যারেল ক্রুড পেট্রোলিয়ামের দামটা যদি ধরে থাকে, না পড়ে, বা দামটা যদি আরো বাড়তে থাকে, তো তা তো বলারই কথা নয়, তাহলে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট জিডিপির 2% অব্দি পৌঁছে যেতে পারে। আমাদের জিডিপির 2% কত? আমি আশা করবো যদি আমার কোনো স্টুডেন্ট ক্লাসটা দেখে থাকো, তাহলে সে কমেন্ট সেকশনে জানাবে যে 2% অফ আওয়ার ইন্ডিয়ান জিডিপি কত টাকা। ততদূর আমাদের কি হবে? ততদূর আমাদের ঘাটতি পৌঁছে যাবে। নাও নেক্সট সমস্যা কি? সমস্যা হচ্ছে যে ইকোনমিটা ভালনারেবল হয়ে যাবে। অর্থাৎ যে ইকোনমিতে স্টেবিলিটি বজায় রাখার জন্য প্রচুর টাকা থাকে, ডলার থাকে, রিজার্ভ থাকে, সেই ইকোনমি অনেক বেশি শক অ্যাবজর্ব করতে পারে। আর ইকোনমিটার একদিক যদি প্রচুর পরিমাণে ডেফিসিট হতে থাকে, ট্রেড ডেফিসিট হতে থাকে, ক্যাড হতে থাকে, অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট হতে থাকে, ইকোনমি কিন্তু অনেক বেশি সেকি হয়ে যায়। অন্য যে কোনো সমস্যা ইকোনমি কোলাপস করে যায়। ইকোনমিতে যে ইনভেস্টমেন্ট গুলো আছে, সেই ইনভেস্টমেন্ট গুলো সরে যায় ইকোনমি থেকে। যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট থাকে, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট থাকে, সেগুলো কমতে থাকে, ইকোনমি অনেক দুর্বল হয়ে যায়। নেক্সট কি সমস্যা হবে? সমস্যা হবে যে যে সমস্যাটা হয়ে চলেছে, ইউএস ডলারের দাম বাড়তে থাকবে। তার কারণ আমি শুরুতেই বললাম যে তেল কিনতে গেলে ইউএস ডলার লাগে। অর্থাৎ তুমি তেলের কেনা বেচা করবে তোমার নিজের পয়সায় নয়, পৃথিবীতে এত দেশের এত পয়সা রয়েছে, সবই তোমার ডলারে কিনতে হবে। অর্থাৎ তুমি চাইবে তোমার তেল কেনার জন্য তোমার কাছে যেন ইউএস ডলার থাকে, তোমার নিজের পয়সা থাক বা না থাক, ইউএস ডলারটা দরকার। অর্থাৎ ইউএস ডলারের ইম্পর্টেন্স তোমার নিজের জন্য, নিজের দেশে বেড়ে যাচ্ছে শুধু তেলের কারণে। তাই ইউএস ডলারের দামটা, ভ্যালুটা অনেকটা বেড়ে যাবে দিনকে দিন। ইউএস ডলার পাওয়াটাই দুষ্কর হবে। এবং তার সাথে সাথে অবভিয়াসলি দেশের নিজের পয়সা, অর্থাৎ ভারতের পয়সা বা রুপি, টাকা, তার দাম কমতে থাকবে, আমাদের দেশের টাকার দাম কমতে থাকবে। অর্থাৎ টাকা এবং ডলার বা ইন্ডিয়ান রুপি এবং ডলারের যে যে তুলনা, সেইটা গ্যাপটা আরো বাড়তে থাকবে। আজকে হয়তো 92-93 টাকায় $1 হয়, সেটা হয়তো আরো বেড়ে যাবে, সেটা হয়তো 100 ছাড়িয়ে যাবে, 100 টাচ করবে, 100 ছাপিয়ে যাবে। তো আমাদের দেশের ইকোনমির জন্য সেটা খুবই খারাপ, কেননা দেশের টাকার দামটাই যদি পড়ে যায়, তার থেকে আরো বড় বড় সমস্যা তৈরি হয়। এই সমস্যা দূর করার জন্য আরবিআই যেটা করতে পারে সেটা হচ্ছে যে সাময়িক সুরাহা হিসেবে বা আপৎকালীন ব্যবস্থা হিসেবে কিছু ফরেন এক্সচেঞ্জ বিক্রি করতে পারে। আরবিআই এর কাছে কিছু ফরেন এক্সচেঞ্জ, ছোট করে বলি, এমন কিছু সিকিউরিটি আছে, এমন কিছু স্টক আছে, যেগুলো বিক্রি করলে, ফরেন এক্সচেঞ্জ করলে ফরেন মানি পাওয়া যায়, ফরেন কারেন্সি পাওয়া যায়। এটা একটা আলাদা চ্যাপ্টার, আমরা সিএসডি তে পড়িয়েছি। যদি তোমরা কেউ এই ব্যাপারটায় জানতে চাও, আরো ডিটেলে বুঝতে চাও, তাহলে প্লেলিস্টে গিয়ে ইকোনমিক্স থেকে আমাদের এই ক্লাসগুলো দেখে নিতে পারো। বাট এখানে ব্যাপারটা হচ্ছে আলোচনার বিষয় যে আরবিআই সাময়িকভাবে তার রিজার্ভ কিছুটা ব্যয় করবে, খরচা করবে, তাতে সাময়িক সুরাহা সমাধান হলেও হতে পারে। বাট যেটা দীর্ঘকালীন বা লং লাস্টিং অসুবিধা, সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটা কিন্তু কমে যাবে, সেটা কিন্তু ঘাটতি হওয়া শুরু করবে। সুতরাং এই সাময়িক সুরাহাটা হয়তো আপাতত সমাধান করলেও ইন দ্য লং রান বিপদই করতে পারে। ওকে, না, দু ধরনের ইনফ্লেশন আমরা সকলেই জানি, কস্ট পুশ ইনফ্লেশন এবং ডিমান্ড পুল ইনফ্লেশন। দুটো ইনফ্লেশনই তৈরি হবে, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, তাই সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। প্রতিটা জিনিসের দাম
কোনো কিছু তুমি বানাবে, ধরা যাক একটা হোটেলে একটা মাছের ঝোলের আইটেম আগে পাওয়া যেত 250 টাকায়। এখন সেই মাছটা, সব হোটেল তো সমুদ্রের ধারে নয়, বা সব হোটেল তো জেলেরা তৈরি করেনি। সেই মাছটা যে ট্রলারে করে বয়ে আনা হবে, যে ট্রলারে করে শিকার করা হবে, যে ট্রলারে করে নদীর ধার থেকে বা সমুদ্রের ধার থেকে হোটেলে আনা হবে, বাজার থেকে আনা হবে, এইগুলোর জন্য ক্যারিং কস্ট বাড়তে থাকবে। এবং বাকি জ্বালানি, বাকি জিনিসপত্র সবকিছুর দাম বেড়ে গেছে, তো মাছের পদ্রার দামটাও বেড়ে গেছে। এইভাবে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাবে, এবং যখন জিনিস খুব কমে যায় তখন সকলেই সেই জিনিসটা চাইতে থাকে। এটা ডিমান্ড পুল ইনফ্লেশন। আমাদের আলাদা করে এটার উপর চ্যাপ্টার আছে, টপিক আছে। আমি অনুরোধ করব আপনারা যদি কেউ চান ভালো করে পড়ে নিতে পারেন যে কিভাবে মূল্য বৃদ্ধি ঘটে, কিভাবে ইনফ্লেশন হয়, কি রকম ইনফ্লেশন আছে। ওকে, তো সব জিনিসের দাম বেড়ে যাবে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া আগুন হয়ে যাবে, এবং ইনফ্লেশন হতে পারে 2 ডিজিটে পৌঁছে গেল। তখন কিন্তু দেশের ইকোনমি একেবারেই ভঙ্গুর, ক্ষয়িষ্ণু হয়ে যাবে। অবভিয়াসলি ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়বে। আগে এই পেনটা ধরা যাক ভারতবর্ষে তৈরি হতো, উদাহরণ দিচ্ছি, এই পেনটা তৈরি হতো ধরা যাক 50 টাকায়, এবং এই পেনটা বিক্রি করে ধরা যাক পাওয়া যেত 100 টাকায়, লাভ কত হতো? 50 টাকা। এই পেনটা এখন বানাতে খরচ হচ্ছে 70 টাকা, বিক্রি করলে পাচ্ছি আমি 100 টাকা, লাভ কত? 30 টাকা। তো এই সমস্ত কিছুর পরিণতিতে যেটা হবে সেটা হচ্ছে প্রচুর মানুষ কাজ হারাবেন, প্রচুর মানুষ কাজ হারাবেন। তার কারণ প্রচুর মানুষ কাজ হারিয়ে চলেছেন অলরেডি। হোটেল, সিভিল এভিয়েশন, ট্যুরিজম, সেরামিক, এই সেগমেন্ট গুলোতে মানুষ কাজ হারিয়ে ফেলেছে। ছোট ছোট রাস্তার পাশের ধাবাগুলো তো বলেছি বন্ধই হয়ে গেছে। আপনি আপনার বাড়িতে সমস্যাটা এখনো হয়তো পাননি, তার কারণ মেনলি কমার্শিয়াল কনজিউম বা কনজিউমেবল গুডস গুলোর উপরেই এর ইম্প্যাক্টটা এসছে, কিন্তু আপনার কাছে আসতে আর খুব বেশি দিন। তাহলে আমি আগেই বলেছি যে অয়েল ক্রাইসিস ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে নতুন নয়, বাট চিন্তা ভাবনার অভাব, পরিকল্পনার অভাব, ব্যবস্থা নেয়ার পরিপ্রেক্ষিতে ঢিলাঢালা ভাব, এবং একটু সার্বিকভাবে বিষয়টাকে দেখা, গভীরভাবে বিষয়টাকে পর্যালোচনা করা এবং আগাম ব্যবস্থা নেওয়া কখনোই সেইভাবে হয়ে ওঠেনি। কিন্তু এর মানে এই নয় যে কোনো উপায় নেই, প্রতিকার নেই। প্রতিকার সর্বস্তরেই শুরু করা সম্ভব, ব্যক্তিগত স্তরে, সার্বিক স্তরে এবং সরকারি স্তরে। আমরা ছোট্ট ছোট্ট মুভ, স্টেপস ডিসকাস করব, যা আমরা যদি এখন থেকে নিতে পারি তাহলে যে 15 দিনের যুদ্ধটা যদি 150 দিনের যুদ্ধে পৌঁছে যায়, তাহলেও কিন্তু আমরা ভেঙে পড়বো না, জাতি হিসেবে, দেশ হিসেবে আমরা দাঁড়িয়ে থাকবো। ওকে, তো প্রথমেই আসে ইন্ডিভিজুয়াল স্টেপ, এবং তার সবচেয়ে প্রথমেই আসে ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি দিয়ে কুকিং করা। ওকে, এটা খুব ট্রেন্ডে চলেও আসছে যে ইন্ডাকশন কুকার বা অনেকে তো হিটারেও রান্না করছে, হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে রান্না বান্নার ব্যবস্থা করা, অর্থাৎ গ্যাসের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আমরা যদি ইলেকট্রিসিটি দিয়ে রান্না করি বা করার অভ্যাস তৈরি করি। সেকেন্ড, কমিউনিটি ট্রাভেলিং। কমিউনিটি ট্রাভেলিং এর উপরে জোর দেওয়া বহু বছর ধরেই চলছে, কিন্তু কখনোই সেই মেন স্ট্রিমিং করা হয়নি। বিশেষ করে আমাদের বাবু কালচার প্রচলিত দেশ এই সমস্যা ফেস করেই থাকে, যেখানটায় সকলে আলাদা আলাদা করে গাড়িতে না বার হয়ে সকলে যদি একটা গাড়িতে যায়, বড় বড় বাস, ভালো বাস, সমস্ত সুবিধাযুক্ত বাস বা বাস জাতীয় গাড়ি তৈরি করা হলো, তাতে 50টা ইন্ডিভিজুয়াল 4 হুইলারের বদলে
সেই লোকগুলো যদি একটা বাসে করে যেত, তাহলে কিন্তু আমরা অনেক বেশি এনার্জি সাশ্রয় করতে পারতাম। এটা একটা মাইন্ডসেট যে আমি আমার বড় গাড়ির লোকজনের সামনে এই ভিড়ের মধ্যে পাঁক পুঁক করে করতে করতে হর্ন দিয়ে না বেরিয়ে শান্তিপূর্ণভাবে সকলের সাথে একসাথে ট্রাভেল করলাম। নেক্সট, সাইক্লিং। যদি দূরত্ব ছোট হয়, খুব বেশি না হয়, কাছাকাছি হয়, তাহলে আমরা সাইকেলে করে সেই দূরত্ব পাড়ি দেব। অবশ্যই সাইক্লিং করার জন্য ডেডিকেটেড সাইক্লিং এর কোনো করিডোর বা রাস্তা থাকা প্রয়োজনীয় বা অপরিহার্য, নাহলে এই ভিড় ভাট্টা জ্যাম, সব গাড়ি যেখানে যায় সেখান দিয়ে সাইকেল করা তো অবশ্যই যায় না, সে ব্যাপারেও আমাদের বন্দোবস্ত করতে হবে। এবং ওয়েট ওয়েস্ট কি করি আমরা? প্লাস্টিকের মধ্যে, একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু ভুলভাল কাগজপত্র, কিছু প্লাস্টিকের অন্যান্য প্যাকেট, কিছু লজেন্স, কিছু গিফট, কিছু কুকিজ, কিছু চিপসের প্যাকেট ঢুকিয়ে তার সাথে আবার কিছু সবজি ঢুকিয়ে বেঁধে জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম। পুরো দেশের কালচার এটা, এবং এটা একটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস, কেউ বাইরে থেকে এসে করে যায় না। প্রত্যেকটা বাড়ির রান্নাঘর থেকে ময়লা বেরোয়, ঘর থেকে আবর্জনা বেরোয়। তো সলিড ওয়েস্ট যদি আমরা জাস্ট সেপারেট করি, এবং ওয়েট ওয়েস্ট পচনশীল যে আবর্জনা, সেটাকে আমরা আলাদা করে ফেলতে পারলেই সেখান থেকেই তৈরি হয় রিনিউয়েবল এনার্জি, পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি। প্রথম ধাপ পুনর্ব্যবহারযোগ্য জ্বালানি, প্রথম ধাপ রিডিউস, রিইউজ, রিসাইকেলের ফার্স্ট স্টেপ কিন্তু ইন্ডিভিজুয়াল স্তরে নির্ভর করে আছে, আপনার উপর, আপনার বাড়ির উপর। নেক্সট, পিপল, কমিউনিটির তরফ থেকে আমরা কি স্টেপ নিতে পারি? অবশ্যই প্রথমে যেটা আসে এবং খুব ইম্পর্টেন্ট, আমি ভেরি রিসেন্ট কাল পরশু একটা খবর দেখলাম এক্সাম্পল হিসেবে, যে রামকৃষ্ণ মিশনে ইন্ডাকশন, পাবলিক ইন্ডাকশন কুকার সৃষ্টি করা হয়েছে। অবশ্যই এটা আজকের এই সময়, এই পরিপ্রেক্ষিতে এটা খুব দ্রষ্টব্য হলেও এটার প্ল্যানিং ওরা অনেকদিন ধরেই করছিল, এবং যাতে সকলের একসাথে রান্না করা যায় এবং এই গ্যাস বা তেলের উপর থেকে জ্বালানি নির্ভরশীলতা কমিয়ে এই রকম করা যায়, তো সেটাই সফল হলো। তো এইটা কিন্তু একটা বড় এক্সাম্পল, খুব বড় এক্সাম্পল। যেখানেই কমিউনিটি কিচেন রয়েছে, যেখানেই অফিস রয়েছে, অফিসের হোটেল রয়েছে, সেখানে এগুলো খুব সহজে ইমপ্লিমেন্ট করা যায়। নেক্সট কি? নেক্সট একটা খুব ভালো স্টেপ, ওয়ার্ক ফ্রম হোম। যাতায়াতের জন্য পেট্রোলের খরচ কমবে, অফিসে আলাদা করে রান্না বান্না এনার্জি সাশ্রয় হয়ে যাবে, এক জায়গায় আলো জ্বলছে সেখানে সে অফিসের কাজ করে নিল। একটা ভেরি গুড প্রোগ্রেসিভ ফরওয়ার্ড স্টেপ ইন দিস রেসপেক্ট। নেক্সট, গভর্নমেন্ট কি কি ব্যবস্থা নিতে পারে? যেটা হচ্ছে ট্রাফিক কন্ট্রোল। আমাদের দেশে একটা খুব বড় সমস্যা উন্মাদনা, অস্থিরতা এবং নিয়ম না মানার প্রবৃত্তি। তো ট্রাফিক সিগনালে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, সকলে দাঁড়িয়ে রয়েছে, সিগন্যাল হয়ে রয়েছে, লাল আলো জ্বলছে, সকলে গাড়ি স্টার্ট দিয়ে রেখেছে, সকলেই আগে পেরোতে চাইছে, বিরাট জ্যাম হয়ে গেছে। তার চেয়ে সেটা না করে সুষ্ঠু একটা পরিচালন ব্যবস্থা, একটা লাইন এবং সঠিক সিগন্যালিং, প্রচুর সাশ্রয় হবে এনার্জির। সেকেন্ড কি? ব্ল্যাক মার্কেটিং। একটা খুব বড় চ্যালেঞ্জ, যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়ে যায়, সেই ক্রাইসিসটাকে আরো মাল্টিপল আকারে ম্যাগনিফাই হয়ে যায় এই ব্ল্যাক মার্কেটের জন্য। কিরকম? আমি প্রথমেই বললাম যে যেই মুহূর্তে এখানটায় হিটার, ইন্ডাকশন কুকার এইগুলোর প্রচলন শুরু হয়েছে, তখনই কিন্তু এগুলোর দাম বেড়ে গেছে। কেন এগুলোর দাম কেন বাড়লো? একটা তো অবশ্যই ডিমান্ড বেশি বলে সাপ্লাইয়ের তুলনায়, আরেকটা যখনই কিছু ব্যবসায়ী দেখলো যে এই জিনিসটার দাম ডিমান্ড রয়েছে, তখনই যতটুকু সাপ্লাই হতে পারতো সেটাকে চেপে দিয়ে দাম বাড়িয়ে দিল। তো ব্ল্যাক মার্কেটটাকে ডিল করা, কন্ট্রোল করা, অসাধু ব্যবসায়ী, মধ্যস্বত্বভোগীদেরকে নিয়ন্ত্রণ করা একটা খুব বড় ব্যবস্থা যা সরকার করতে পারে। যে কোনো কিছু, যেমন আলু পেঁয়াজের যখনই দাম বেড়ে যায়, যতটা না ডিমান্ড সাপ্লাইয়ের রিজনে দাম বাড়ে, তার চেয়ে অনেক বেশি দাম কারা বাড়ায়? স্টোরেজ মালিকরা। এটা খুব ইম্পর্টেন্ট যা সরকার করতে পারে। থার্ড কি? দেশের স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করা, অর্থাৎ আমরা জানি যে আমাদের পেট্রোলিয়ামের উপরে ডিপেন্ডেন্সি রয়েছে, আমরা ইন্ডিপেন্ডেন্ট না,
আমরা আত্মনির্ভর হতে পারছি না জ্বালানির পরিপ্রেক্ষিতে। তো আমরা কেন প্রচুর বড় বড় রিজার্ভ বানাই না পেট্রোলিয়ামের? সমস্যা হলে আমরা সেখান থেকেই তেল নিজেদের দেশের জন্য ব্যবহার করব। রিজার্ভ যে নেই বা স্ট্র্যাটেজিক রিজার্ভ ফর পেট্রোলিয়াম যে নেই তা না। ভারতবর্ষের কোথায় কোথায় স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রয়েছে, আমার কোনো স্টুডেন্ট যদি গ্রুপে মেসেজ করে কমেন্ট সেকশনে, আমি খুব খুশি হব। বাট প্রেজেন্টলি যে স্ট্র্যাটেজিক রিজার্ভটা রয়েছে তাতে মোটামুটি 8 থেকে 9.5 দিন ভারতবর্ষের পেট্রোলিয়াম, অর্থাৎ বাইরে থেকে যদি 1 ফোঁটাও পেট্রোল আমরা না পাই, না কিনি, তাহলেও 8 থেকে 9 দিন আমরা আমাদের রিজার্ভ পেট্রোল থেকে দেশ চালাতে পারবো, এরকম পেট্রোল রয়েছে। যদিও সেটা অবশ্যই সাফিসিয়েন্ট নয়, আমাদের এটা আরো বাড়াতে হবে, আরো বাড়াতে হবে। এবং লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট অল্টারনেট সোর্স অফ এনার্জি বা রিনিউয়েবল এনার্জি। একটা ছোট্ট পয়েন্ট বাদ দিলাম, ডাইভার্সিফিকেশন অফ ইম্পোর্ট, অর্থাৎ পার্টিকুলারলি একটা জায়গা থেকেই তেল না আনিয়ে আরো অনেকগুলো জায়গা থেকে আমরা তেল গ্যাস আমদানি করলাম। তাতে কি হবে, কোনো একটা পকেট বন্ধ হয়ে গেলে, কোনো একটা জায়গায় ডিস্টারবেন্স হলে বা একটা পার্টিকুলার চ্যানেল চোক পয়েন্ট তৈরি হয়ে গেলে বাকি জায়গাটা আমরা ব্যালেন্স করতে পারবো। এটা একটা ওয়ে। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ডিসকাস করছিলাম সেটা হচ্ছে যে রিনিউয়েবল সোর্স অফ এনার্জি, অ্যান্ড দ্যাট ইজ বায়োগ্যাস। ইন্ডিয়াতে বায়োগ্যাসের উপরে অলরেডি অনেক মেকানিজম স্টার্ট হয়েছে, অনেক পলিসি ফরমেশন হয়েছে, এবং সারপ্রাইজিংলি অনেক রাজ্যের অনেক শহরে বায়োগ্যাস খুব সাকসেসফুলি ইমপ্লিমেন্টেড হচ্ছে। গোবর থেকে তৈরি করা গোবর গ্যাস, বর্জ্য পদার্থ থেকে বা পচনশীল বর্জ্যগুলো থেকে তৈরি করা বায়োগ্যাস দিয়ে খুব ভালোভাবে অফিসের ক্যান্টিন চলছে, কমিউনিটি কিচেন চলছে এবং শহর চলছে। বাট সেগুলোকে মেন স্ট্রিম করা হয়নি, অর্থাৎ সর্বসাধারণের জন্য, জনগণের জন্য করবার জন্য সরকারি তরফ থেকে যতটা এটার উপরে জোর দিতে হতো, যতটা এটার উপরে বাজেট তৈরি করতে হতো, যতটা মনিটরিং করার দরকার ছিল, ততটা হয়নি। কোথাও কোথাও স্টেপ বাই স্টেপ ব্যবস্থা নেওয়া হয়েছে, কোথাও কোথাও একটু ফোর্স দেওয়া হয়েছে, বাট দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট, দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক, যে আমাদের পুরো নির্ভরশীলতাটা পেট্রোলিয়াম বা যে গ্যাস, ন্যাচারাল গ্যাস, সেটা থেকে কমে যায়। তো সেটার উপরে আমাদের জোর দিতে হবে। তো এই স্টেপ গুলো নিলে আমাদের যে চিরাচরিত ওই একটা গা ভাসানো যে অ্যাটিটিউড হচ্ছে, হবে চলছে, বিপদ হোক দেখা যাবে, যখন ডুববো তখন ডুববো, এই ধারণা থেকে বেরিয়ে যখন আমরা সত্যি একটা পজিটিভ চিন্তা ভাবনা করবো যে না না এই সমস্যা আমাদের হয়, 20-30 বছর বছর হতেই পারে, 10-15 বছর পরে পরে সমস্যা হয়ে যেতে পারে। গালফ নেশনস, গালফ কান্ট্রিজ বরাবরই একটা সমস্যার কেন্দ্রবিন্দু, তার কারণ পেট্রোলিয়াম একটা খুব দুর্মূল্য বিষয়। তো সেটা নিয়ে সমস্যার নতুন কিছু নয়। তো আমরা তার জন্য ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে প্রস্তুতি নিলে একটা শক্ত ভারতবর্ষ, একটা সত্যি সত্যি আত্মনির্ভর ভারতবর্ষে রূপান্তরিত করতে পারবো নিজেদেরকে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।